ক্যাপিটাল মার্কেট আছে, আমাদের যে রেগুলেটর আছে, আমাদের যে এনবিআর আছে, সবাইকে একটা কোঅপারেটিভ মোডে আসতে হবে যে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে বড় করা যায়। এই 10 বছর ধরে আপনি যদি দেখেন যে অলমোস্ট আমি বলবো যে 95% রিটেল ইনভেস্টর, তাদের পোর্টফোলিও যদি আপনি খুঁজে দেখেন, সবাই কিন্তু লুজার। আমি বা এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বড় রোল প্লে করতে পারবে না, কারণ আপনি টোটাল পোর্টফোলিওর 1 or 2% হোল্ড করে মার্কেটকে কখনোই স্টেবল রাখতে পারবেন না। যদি এর উদ্যোগটা যদি ভালো না হয়, তাহলে ফিনান্সিয়াল সেক্টরের কোনো সেক্টরই সেফ না, নিরাপদ না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন সেক্টরের অবস্থা নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড, বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত এই মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের বিষয়ে আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন বাংলাদেশের অন্যতম একটি ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মীর আরিফুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ গিয়াস ভাই আপনাকে। আর একটু শুরুতে আমি জানতে চাই, বর্তমান আসলে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের অবস্থাটা কি? ধন্যবাদ গিয়াস ভাই। আসলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে এটা কিন্তু শেয়ার মার্কেটের একটা সেক্টর হিসেবে আমরা বিবেচনা করি। তো মিউচুয়াল ফান্ড সেক্টরটা বাংলাদেশের যে ইকোনমি বা বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট, এখানে বলা যায় পুরোটা ইকুইটি বেসড একটা মিউচুয়াল ফান্ড সেক্টর। বাট বিশ্বের বিভিন্ন দেশে আপনি দেখবেন যে শুধু ইকুইটির উপর বেস করে কিন্তু মিউচুয়াল ফান্ড হয় না, অনেক ধরনের অ্যাসেট ক্লাস থাকে, বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস নিয়ে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড হয়। বাট আমাদের মার্কেট মোটামুটি বলতে পারেন অলমোস্ট মোর দেন 95% হচ্ছে আমাদের ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। সো যার কারণে শেয়ার মার্কেটের যে পরিস্থিতি বা যখন মার্কেট ভালো থাকে তখন দেখা যায় মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো করে, আবার দেখা যায় যখন মার্কেট খারাপ থাকে তখন মিউচুয়াল ফান্ড সেক্টরটা খারাপ করে। সো আপনি জানেন যে গত 2022 সাল থেকে আমাদের মার্কেটের ফ্লোর প্রাইস দেওয়ার কারণে 24 মার্চ এপ্রিল পর্যন্ত সময়টা ফ্লোট ছিল, এবং ওই সময়টা বলতে গেলে পুরো ইন্ডাস্ট্রি একটা মৃতমতো অবস্থায় ছিল, এবং যার কারণে মিউচুয়াল ফান্ড সেক্টরটাও ওই একই অবস্থায় ছিল। দেন নতুন সরকার আসলো 2025 সালে, আপনি জানেন 24 সালে, এবং মোটামুটি বলা যায় যে গত 2025 সালের এপ্রিল মে পর্যন্ত মার্কেট মোটামুটি বিয়ারিশ অবস্থায় ছিল। সো আমরা দেখলাম যে মে থেকে মার্কেটে একটা উত্থান আমরা দেখতেছি, ইভেন আজকেও আমরা দেখলাম প্রায় 100 পয়েন্টের একটা মার্কেট আপ হলো। সো বলা যায় যে গত 2022 সাল থেকে 2025-এর মোটামুটি এপ্রিল পর্যন্ত মিউচুয়াল ফান্ড সেক্টর অবস্থা একটু খারাপই ছিল। বাট গত 2 মাস আমরা দেখলাম যে আমাদের মার্কেটের যে মিউচুয়াল ফান্ডগুলো, কিছু কিছু ফান্ড প্রায় 15 to 20% তাদের ন্যাভ গ্রোথ হয়েছে। সো আসলে আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরের অবস্থাটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের উপরে। সো শেয়ার মার্কেট যদি ভালো হয়, ভালো থাকে, তাহলে আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটাও ভালো থাকবে। এই যে ধরেন শুধু ইকুইটি নির্ভর না হয়ে এই যাতে সারা বছরই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ভালো থাকে, সেটার জন্য আসলে কি কোন ধরনের ইনভেস্টমেন্টে যাওয়া উচিত বা করা উচিত? ভালো কোশ্চেন করেছেন। যেটা বললাম যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাসেট ক্লাসটা আসলে অতটা ডাইভার্সিফাইড না। সো আপনি জানেন যে আমরা আমাদের প্রথম ফান্ড ফিক্সড ইনকাম ফান্ড 2022 সালে নিয়ে আসি। সো তখন হাতে গোনা কয়েকটা ফিক্সড ইনকাম ফান্ড ছিল, এর পরবর্তীতে আরও অনেকগুলা ফিক্সড ইনকাম ফান্ড মার্কেটে আসে, এবং গত 2 বছর আমাদের ট্রেজারি মার্কেট বা ইভেন এফডিআর রেট ভালো থাকার কারণে ফিক্সড ইনকাম ফান্ড অনেকগুলো এসেছে মার্কেটে। প্রায় এখন অ্যারাউন্ড 9 to 10 ফিক্সড ইনকাম ফান্ড আছে মার্কেটে, এবং আরও কিছু পাইপলাইনে আছে। সো আপনি জানেন যে যখন মার্কেট খারাপ থাকবে আমি খুঁজবো যে কোথায় ভালো রিটার্ন পাওয়া যায়। আপনি যেমন দেখেন যে গত 3 বছর আপনি যদি ইন্টারন্যাশনাল গোল্ড মার্কেটের দিকে তাকান, গোল্ড কিন্তু কন্টিনিউয়াস প্রাইস বুস্ট হয়েছে গত 3 বছর, কিন্তু আবার 2012 থেকে 15-16 সময়টাতে গোল্ডের দাম বাড়েনি।
সো যখন আমার কোনো একটা স্পেসিফিক অ্যাসেট ক্লাসে রিটার্ন আসবে না বা দিবে না, তখন কিন্তু ইনভেস্টর বা আমরা এমসি বা যারা অ্যাসেট ম্যানেজ করি তারা অল্টারনেটিভ অ্যাসেট ক্লাস খুঁজি যে কোথায় ইনভেস্টমেন্ট করা যায়। সো এই আপনি জানেন যে গত সপ্তাহেই মনে হয় আমাদের একটা প্রোগ্রাম হলো সিএসসিতে, যে কমোডিটি স্টক এক্সচেঞ্জ আমাদের এখানে আসতেছে, সিএসসিও তো ইন্ট্রোডিউস করবে আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে। সো ওখানে আমরা যেটা শুনতে পারলাম যে ক্রুড অয়েল, গোল্ড বা আরও কিছু কমোডিটি ওখানে ট্রেড হবে। সো এই ধরনের ডিফারেন্ট অ্যাসেট ক্লাসগুলো ওপেন করতে হবে। সো তখন ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো হবে এবং নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতে পারবে। আমাদের আসলে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে মার্কেট সাইজ, এই মার্কেট সাইজটা আসলে আমাদের জিডিপির তুলনায় আসলে এটা কতটুকু? এটা বলতে পারেন যে খুবই মানে খারাপ একটা অবস্থায় আছে আমি বলবো। কেন? কারণ আমাদের যে জিডিপি সাইজ, সেখানে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট বা আমাদের ফান্ড ইন্ডাস্ট্রির সাইজটা অ্যারাউন্ড 0.25%। বাট এটা যদি আমি আমার নেবারিং কান্ট্রির দিকে তাকাই, ইন্ডিয়া, সেখানে অ্যারাউন্ড 15 to 16%। আরও অবাক হবেন যে মালয়েশিয়াতে এটা মোর দেন 50%। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 50%, অর্থাৎ জিডিপির। সেখানে আমার হচ্ছে 0.25। ইভেন থাইল্যান্ডে এটা 30%। ভিয়েতনাম, আমাদের যারা কম্পিউটার মনে করি আমরা, তাদের অ্যারাউন্ড 7%। সো এই এখানে একটা বিশাল গ্যাপ আমাদের। সো এখানে কিন্তু একটা বড় জায়গা আছে আমাদের এই সেক্টরে বুস্ট হওয়ার। সো এখানে আমাদের এএমসি যারা আছে, আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, আমাদের যে রেগুলেটর আছে, আমাদের যে এনবিআর আছে, সবাইকে একটা কোঅপারেটিভ মোডে আসতে হবে যে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে বড় করা যায়। তার মানে গ্রোথের সম্ভাবনা আমাদের এখনো ব্যাপক। হিউজ সম্ভাবনা, ব্যাপক। এই যে হিউজ সম্ভাবনা, এই সম্ভাবনা যে আমরা যে কাজে লাগাচ্ছি না বা কাজে লাগাতে পারছি না, এটা আসলে সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো অনেকগুলো পয়েন্টে আছে আসলে। সো কিছু আমাদের যারা মার্কেট পার্টিসিপেন্ট আমরা আছে আমাদের এন্ড থেকে, কিছু রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে, কিছু ইনভেস্টার্স পার্সপেক্টিভ থেকে। যেমন ফর এক্সাম্পল ধরেন আমাদের যেটা বললাম যে আমাদের টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখন প্রায় মোর দেন 95% স্টিল ইকুইটি বেসড। সো এটা একটা বড় সমস্যা যে আমি ফুল ইকুইটি বেসড বা ইকুইটি ফোকাস মিউচুয়াল ফান্ড আনতেছি। সো আমাকে এখানে একটা ডাইভার্সিফাই করতে হবে। আরেকটা বড় সমস্যা দেখেন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেহেতু আমার ইকুইটি নির্ভর বা ইকুইটি ডিপেন্ডেন্ট, সো ইকুইটি মার্কেট যদি ভালো না থাকে, আমার এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কখনোই ভালো করার কোনো সুযোগ নাই। কারণ বাই রুলস একটা মিউচুয়াল ফান্ড বাধ্য যে তার অ্যাসেটের বা তার টোটাল ফান্ড সাইজের অলমোস্ট 60%, মোর দেন 60% ইকুইটি মার্কেটে তাকে রাখতেই হবে। এটা বাই ট্রাস্ট ডিড আমরা বাউন্ড রাখতে। সো যখন আমি বুঝতেছি বা যখন আমি প্রেডিক্ট করি, আমার টিম প্রেডিক্ট করে যে মার্কেট সামনে বা ভবিষ্যতে খারাপ হবে, তখন আমি আমার ওই অ্যাসেট ক্লাসটা কমিয়ে যেই অ্যাসেট ক্লাসে বেশি রিটার্ন আসবে সেই অ্যাসেট ক্লাসে কিন্তু যেতে পারি না। সো এটা একটা বড় সমস্যা যে আমার যেই পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা আমি টাইম টু টাইম অ্যাসেট ক্লাসগুলো আমি আলাদা করে বা নতুন করে রিঅ্যালোকেট করতে পারি না। সো এটা একটা বড় সমস্যা। দেন হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে আমরা চিন্তা করতেছি মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট হচ্ছে একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল। সো এখানে একটা রেগুলেটরি বাইন্ডিংস আছে বা রেগুলেটরি প্রবলেম আছে আমি বলবো। যে আপনি জানেন যে আমাদের যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যেটা পাওয়া যায়, সেখানে ক্যাপিটাল মার্কেটে আপনি সরাসরি ইনভেস্টমেন্ট করেন, সেটা অ্যারাউন্ড 66 লাখ আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন। সেখানে মিউচুয়াল ফান্ড সেক্টরে মাত্র 5 লাখ। অথচ আমরা কিন্তু সবাই বলি যে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টটা হচ্ছে ফর রিটেইল। এবং আপনি দেখবেন যে গত 2009 সাল থেকে আমাদের মার্কেট যখন টপ পিকে চলে গেছিল 2011 সালে, এরপরে আমাদের মার্কেট ফল করলো এবং আলটিমেটলি 2011 সালের পর থেকে আমি বলবো 2025 সাল পর্যন্ত স্টিল মার্কেট কিন্তু সেই লেভেলে আর যেতে পারেনি। সো যেহেতু সেই লেভেলে যেতে পারে নাই, সেহেতু সমস্যাটা কি হলো যে আমাদের, আপনি জানেন যে 2009 দশকে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আসছিল তখন, যেহেতু মার্কেট ভালো ছিল। সো মার্কেটের উপর বেস করে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আসছিল এবং সবগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু ওই সময় ইনভেস্টমেন্ট করে মার্কেটে স্টাক আপ হয়ে গেছে। এবং বাই রেগুলেশন তাকে 60% করার কারণে সে ফার্দার এটা কমাতে পারেনি। সো যার কারণে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড মার্কেট পড়ার কারণে সবার ন্যাপ পড়ে গেছে, বিনিয়োগকারীরা রিটার্ন পায়নি। সো এটা একটা বড় বাধা। সো এখানে একটা রেগুলেটরি
মানে আমি যেটা মনে করি যে রেগুলেটর বা গভর্নমেন্ট বা এনবিআর তারা কিন্তু চায় যে রিটেল ক্লায়েন্ট এই মার্কেটে আসুক। সো এই 10 বছর ধরে আপনি যদি দেখেন যে অলমোস্ট আমি বলবো যে 95% রিটেল ইনভেস্টর তাদের পোর্টফোলিও যদি আপনি খুঁজে দেখেন সবাই কিন্তু লুজার। হয়তো 5% ইনভেস্টর ক্লাস আপনি পাবেন যারা তাদের পোর্টফোলিওতে প্রফিট ধরে রাখতে পারছে গত 15 বছর। বাট যারা মিউচুয়াল ফান্ডটা হোল্ড করেছে, অর্থাৎ ওই সময় যে মিউচুয়াল ফান্ড 2010-11 যারা হোল্ড করেছে কেউ কিন্তু লসে নাই। কিন্তু আপনি যদি কেনাবেচা করেন তাহলে হয়তো আপনি লসে যাবেন, কিন্তু যারা হোল্ড করেছে তারা কিন্তু কেউ লসে নাই। আপনার প্রফিট রেটটাও তো কম আসছে কিন্তু লসে নাই। সো এখানে রেগুলেটরের একটা বড় রোল প্লে করার জায়গা আছে, যে এখানে ট্যাক্স ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায়। এটা গেল এই দুটা পার্ট থেকে। আমাদের এএমসি বা আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের এম থেকে কিছু প্রবলেম আছে যে আমাদের অ্যাসোসিয়েশনটা অত স্ট্রং না, এবং গত 10-12 বছর ধরেই বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটাকে স্ট্রং করা, অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা এসে এই প্রোডাক্টটাকে কীভাবে পপুলার করা যায়, সবাই একটা জয়েন্ট ইফোর্ট দিয়ে মার্কেট একটা ড্রাইভ দেওয়া, এবং রিটেইল সেটা আপনার গ্রামগঞ্জের লেভেলে বা একদম রিটেইল লেভেলে কীভাবে যাওয়া যায় সেটা বিভিন্ন টিভি মিডিয়া বা যত মিডিয়া আছে ইউজ করে ওই জায়গাটা আমরা যেতে পারতেছি না। সো এই বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ক্লাস থেকে বা বিভিন্ন সাইড থেকে বিভিন্ন প্রবলেমগুলো থাকার কারণে আমাদের সেক্টরটা আগাতে পারছে না। এইটা আসলে যদি আপনারা এই যেটা বলছিলেন মার্কেটিং পলিসি বা সরকারি এই সাপোর্ট যদি না পান, তাহলে এই জনগণকে এর বিকল্প কোনোভাবে কি সুযোগ আছে এটাকে জনপ্রিয় করে তোলার? বা আপনাদের অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এটা কেন আগ্রহী হচ্ছে না? না হলে আপনারা পার্সোনালি এটা কি কোনো ধরনের আসলে গিয়াস ভাই আপনি জানেন যে বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা কথা আছে, প্রচারেই প্রসার। এটা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী, তো শুধু মিউচুয়াল ফান্ড না। আপনি দেখবেন যে একটা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করার জন্য একটা গ্রামের গৃহিণীর কাছে একজন বিমা এজেন্ট চলে যায়, কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ যেটা বললাম, যেখানে আমার টোটাল যে জিডিপি, সে আমার টোটাল ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে মাত্র 0.25। সো আপনি জানেন এখানে আমাদের প্রায় এখন রানিং এমসি প্রায় 40টার মতো, যেখানে ইন্ডিয়াতেও প্রায় অ্যারাউন্ড সেম, সেখানে প্রায় 40-45টার মতো আছে এমসি যা রান করতেছে। তো এত বড় কান্ট্রি ইন্ডিয়া, সেখানে মাত্র 45টা এমসি রান করছে। আমার বাংলাদেশ, এখানে লাইসেন্স প্রায় 68 এবং কারেন্ট অপারেশন আছে প্রায় 40। তো এই 40টা এমসি এখানে রানিং। সো এদের স্কেল অফ অপারেশন আসলে সম্ভব না ওই রিটেল লেভেলে চলে যাওয়া। এবং এখানে আরেকটা বড় বাধা যে একটা এমসি ফিনান্সিয়াল পাওয়ার, যেমন এখন আমার যেই রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে একটা এমসিকে মাত্র 6 কোটি টাকা পেইড আপ হলে সে এমসি রান করতে পারবে। তো একটা 6 কোটি টাকার কোম্পানি, আপনি বুঝতেই পারছেন যে সে কতটুকু রিটেল লেভেলে যেতে পারবে এবং সেই এফোর্ট দিতে পারবে তার বিজ্ঞাপন খরচের ক্ষেত্রে। এবং আপনি যতক্ষণ পর্যন্ত পাবলিক কাছে যেতে না পারবেন, আপনি এনি কাইন্ড অফ প্রোডাক্ট এবং বিশেষ করে ফিনান্সিয়াল প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না। সো এটা আমাদের একটা বড় লিমিটেশনস, বাট আমরা কাজ করতেছি। যেমন আমরা আমাদের প্রথম ফান্ড আনলাম এবং বাংলাদেশে আমরা প্রথম কোনো বিমা কোম্পানিকে আমাদের সেলিং এজেন্ট বানিয়েছিলাম। সো এটা বাংলাদেশে প্রথম, এবং যার কারণে আমরা প্রায় 64টা জেলায় অ্যাক্সেস পেয়েছি। এবং আপনি জানেন যে 2022 সালে আমরা আমাদের ফান্ড লঞ্চ করি, 50 কোটি টাকা আমাদের ইনিশিয়াল ফান্ড সাইজ ছিল, সেটা এখন 100 কোটি টাকা ক্রস করে গেছে। সো এটা কিন্তু সম্ভব হয়েছে আমার এই বিশাল নেটওয়ার্কটা আমি ইউজ করেছি, এই জন্য এটা সম্ভব হয়েছে। বাট অনেক এমসির জন্য 10 কোটি টাকা ফান্ড রেজ করা খুব টাফ হয়ে যায়। সো এখানে একটা বড় সমস্যা যে আমরা আমাদের একদম রুট লেভেল বা ক্লায়েন্ট লেভেলে যেতে পারছি না। সো এখানে আমাদের ক্যাপিটাল বেস এমসিগুলোকে বাড়াতে হবে এটা করার জন্য। আমি একটু ওই বিষয়টা একটু পরে আসবো। আপনাদের এই ফান্ড নিয়ে বাংলাদেশের প্রথম একটা উদাহরণ আপনারা আসলে সৃষ্টি করেছিলেন ফান্ডটা নিয়ে, এটা নিয়ে বিস্তারিত পরে লাভ করবো। তার আগে একটু জানতে চাই যে আসলে পুঁজিবাজারের স্থিতিশীলতায় এই অ্যাসেট ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজাররা কীভাবে ভূমিকা রাখতে পারে আর কি? যেটা বলছিলাম একটু আগে যে বাই রুলস আমাদের মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ইকুইটি ফান্ডগুলো তাকে 60% ক্যাপিটাল মার্কেটে রাখতে হয়। সো মার্কেটে যত উত্থান পতন হোক, যত আপস অ্যান্ড ডাউনস হোক, সে কিন্তু মার্কেটে থাকে। এখন এটা একটা গুড সাইন বা গুড দিক, ভালো দিক। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের টোটাল যে ক্যাপিটাল মার্কেটের যে সাইজ, তার মাত্র অ্যারাউন্ড 1% হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ। সো যেখানে আমি বললাম একটু আগে যে টোটাল ক্যাপিটাল মার্কেটের 50% আপনার মালয়েশিয়াতে তাদের মিউচুয়াল ফান্ডের সাইজ। সো যতক্ষণ পর্যন্ত আমার এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ
20-30% টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বা এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বড় রোল প্লে করতে পারবে না। কারণ আপনি টোটাল পোর্টফোলিওর 1 or 2% হোল্ড করে মার্কেটকে কখনোই স্টেবল রাখতে পারবেন না। সো আমার ইন্ডাস্ট্রির সাইজ যদি বড় হয় বা বড় হয় সামনে ভবিষ্যৎ আরও হবে আশা করি, তখন আমি অনেক বড় রোল প্লে করতে পারবো মার্কেটে, আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি মার্কেটের স্টেবিলিটির ক্ষেত্রে বিশেষ করে। এবং এটা এখন রেগুলেটর, এএমসি সবাইকে আরও বেশি প্রচার করতে হবে যে রিটেল সরাসরি মার্কেটে গিয়ে হাত না পুড়ে আপনারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে আপনার অ্যাসেট বা আপনার টাকাটা বিনিয়োগ করুন, তারা আপনাদের হয় বিনিয়োগ করবে। তাহলে এটা যেটা হবে যে মার্কেটে একটা স্টেবিলিটি লং টার্মে আসবে। এইটা আসলে কতটুকু নিরাপদ? আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা পুরো টাকা নিয়ে আসলে চলে গেছে, আবার কেউ মুরগির ঘরে বিনিয়োগ করেছে, এরকম আমরা শুনেছি। তো এইটাকে আসলে রিভাইভ করা, যে কনফিডেন্স দেওয়া সাধারণ বিনিয়োগকারীদের, বা কিভাবে আপনাদের কাছে আসবে? ধন্যবাদ গেস ভাই। আপনি জানেন যেখানে গুড় বা মিঠাই থাকবে সেখানে পিঁপড়া আসবেই। সো টাকা বা অর্থ এমন একটা জিনিস যে এটা যেখানে থাকবে সেখানে ভালো লোকও আসবে, খারাপ লোকও আসবে। সো আপনি যদি আমাদের দেশে গত 10 বছর যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে এমন কোনো সেক্টর নাই যেখানে এই ঘটনা ঘটে নাই। সেটা ব্যাংক বলেন, সেটা ইন্স্যুরেন্স বলেন, সেটা আমাদের যে এফআইগুলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানে দেখেন সব জায়গাতে কিন্তু একই ঘটনা ঘটেছে। সো মিউচুয়াল ফান্ড সেক্টরটাও কিন্তু এর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নাই। এখন আপনি জানেন যে এই যে ফিনান্সিয়াল সেক্টরে যারা অপারেট করে, কোম্পানি রান করে, এদের লাইসেন্স দেয় গভর্নমেন্ট ইটসেলফ। সো এটা কিন্তু গভর্নমেন্টের একটা বড় দায়িত্ব যে তিনি কার হাতে লাইসেন্স তুলে দিলেন গভর্নমেন্ট। সো আপনি যাকে লাইসেন্স দিচ্ছেন, একটা এএমসি হোক, একটা ব্যাংক হোক, একটা ইন্স্যুরেন্স কোম্পানি হোক, যদি এর উদ্যোগটা যদি ভালো না হয় তাহলে ফিনান্সিয়াল সেক্টরের কোনো সেক্টরই সেফ না, নিরাপদ না। সো আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু ঘটনা ঘটেছে, সেটা ওই একই কারণে ঘটেছে, বাট টোটাল ইন্ডাস্ট্রি চিন্তা করলে এটা বড় কোনো বিগ ইস্যু না। সো এটা সারা বিশ্বেই আছে। এটা আমেরিকার মতো কান্ট্রিতে পুঞ্জি স্কিম $1 বিলিয়ন সেখানে মিউচুয়াল ফান্ড কোম্পানি এরকম নিয়ে চলে গেছে। সেটা ঘটে, বাট এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কিনা, আমরা এএমসি এটা থেকে শিক্ষা গ্রহণ করলাম কিনা, আমাদের রেগুলেটর এটা থেকে শিক্ষা গ্রহণ করলো কিনা, এটা হচ্ছে বড় বিষয়। একটা বিষয় আপনি শুরুতে মাঝখানে বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে আপনারই প্রথম একটা ফান্ড লঞ্চ করেছেন, যেটা নো ডিভিডেন্ড ফান্ড। আপনারা কখনো এই ফান্ডে ডিভিডেন্ড দিবেন না, এই যে আবার সেটা আপনি প্রায় 50 কোটি টাকা দিয়ে শুরু করে সেটা 100 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। এটার আসলে রহস্যকে কিভাবে আপনারা ক্লায়েন্টকে আপনারা কিভাবে সেই কাজটা করলেন? নো ডিভিডেন্ড ফান্ড হওয়ার পরে কেন সে আপনার কাছে ইনভেস্টমেন্টে আসে? জি, এটা আসলে যেটা বললাম যে সবাই তো রিটার্ন খুঁজে। সো আমরা যখন 2022 সালে প্রোডাক্টটা নিয়ে আসি, তখন মিউচুয়াল ফান্ড সেক্টর, ক্যাপিটাল মার্কেট দুটার অবস্থায় খুব খারাপ অবস্থায় ছিল, কোনো রিটার্ন আসতেছিল না, মার্কেট ফ্লোর প্রাইসের কারণে শেয়ার প্রাইস বাড়তেছিল না। সো আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, সবাই প্রথমে একটু অবাক হয়েছে যে নো ডিভিডেন্ড কেন, ভাই কেন যাবো এখানে। সো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের নো ডিভিডেন্ড ফান্ড, আমাদের যে রেগুলার ফান্ড, আমি যদি সিমিলার একটা ফান্ড নিয়ে আসি, ডিভিডেন্ড ফান্ড এবং নো ডিভিডেন্ড ফান্ড, এবং দুটার সেম ফিচার, সেম অ্যাসেট ক্লাস, আমাদের ক্যালকুলেশন আমরা যেটা পেয়েছি, প্রায় ধরেন ইনস্টিটিউশনের ক্ষেত্রে যেটা ডিভিডেন্ড ফান্ড, সেখানে রিটার্ন নো ডিভিডেন্ড ফান্ডে অ্যারাউন্ড 3%, অর্থাৎ 2 থেকে 3% এডিশনাল রিটার্ন আসে ইনস্টিটিউশনের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা 1.5%-এর মতো এডিশনাল রিটার্ন আসে, অর্থাৎ 1.5 থেকে 3% একটা এডিশনাল রিটার্ন আসে যদি ফান্ডটা হয় নো ডিভিডেন্ড। সো আমরা এই ডিটেলস অ্যানালাইসিসটা আগেই করেছিলাম যখন আমরা ফান্ডটা লঞ্চ করি, কারণ এখানে একটা ট্যাক্স স্ল্যাবের বিষয় আছে যে আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করেন বা আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি ডিভিডেন্ড নেন কোনো কোম্পানির থেকে বা কোনো ফান্ড থেকে, তাহলে আপনার যে ট্যাক্স রেট, আর আপনি যদি ওই ফান্ড বা ওই কোম্পানি থেকে ক্যাপিটাল গেইন করেন, সেটার যে ট্যাক্স রেট, সেখানে 10%-এর একটা গ্যাপ আছে। সো ওই 10% গ্যাপের কারণে, ট্যাক্স রেটের 10% গ্যাপের কারণে নো ডিভিডেন্ড ফান্ডে প্রায় 1.5 থেকে 3%-এর মতো একটা রিটার্ন, এডিশনাল রিটার্ন চলে আসে। এবং আমরা গত মাসেই দেখতেছিলাম যে একটা ব্যাংক আমাদের এই ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিল, সে যদি ট্রেজারি বন্ডে গভর্নমেন্টে ইনভেস্টমেন্ট করে, ওইটা না করে যদি আমাদের ফান্ডে করে, তার প্রায় 3.5% এডিশনাল রিটার্ন আসছে গত 1 বছরে। এডিশনাল 3.5%
তার রিটার্ন বেশি আসছে আমাদের ফান্ডে ইনভেস্টমেন্ট করার কারণে। সো এটা বলতে পারেন যে একটা বড় রহস্য যে কেন আমাদের ফান্ডটা দ্রুত 100 কোটি টাকা ক্রস করলো। সো আমরা এটা যখন ইনস্টিটিউশনের কাছে গিয়েছি, রিটেলের কাছে গিয়েছি, আমরা সবার কাছে ব্যাপক সাড়া পেয়েছি এটা নিয়ে। সো আমরা এই ফান্ড নিয়ে মানে আরও আশাবাদী যে এই ফান্ডের সাইজ ভবিষ্যতে আরও বড় হবে। এইটা আসলে আপনারা তো আলহামদুলিল্লাহ শুরু থেকেই ভালো করছেন। আপনার এই ফান্ডের এরকম ইনোভেটিভ কোনো ফান্ড নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন? আমরা কাজ করছিলাম, আমরা মাঝখানে ইটিএফ নিয়ে কাজ করছিলাম, যেটা স্পন্সর্ড বাই অ্যাসেট ব্যাকড, অর্থাৎ স্পন্সর শেয়ার দিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ফান্ড স্পন্সর হবে। বাট এনিহাউ গভর্নমেন্ট পরিবর্তনের কারণে আমরা ফান্ডটা কাজ করতে পারিনি। বাট আমরা আরও কাজ করছি, আমরা রিট নিয়ে কাজ করছি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমরা ডিস্ট্রেসড ফান্ড নিয়ে কাজ করতেছি, যেগুলো আসলে রেগুলার যে মিউচুয়াল ফান্ড এই প্রোডাক্টগুলোর বাইরে। কারণ আমি যেটা আগেই বলছিলাম যে আমি যদি ডিফারেন্ট অ্যাসেট ক্লাস বা ডিফারেন্ট প্রোডাক্ট ইনভেস্টরকে দিতে না পারি, সিমিলার প্রোডাক্ট দিয়ে আমি ইনভেস্টরদেরকে, তাহলে ওটা আসলে মার্কেটিং করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমার মতো 40টা কোম্পানি কিন্তু সিমিলার প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে। সো ওখান থেকে আমাকে আপনি কীভাবে আলাদা করবেন? সো আমি যদি টোটালি আলাদা একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে কিন্তু আমি সবার থেকে আলাদা। সো আমার নো ডিভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে ওইটা আমি বাংলাদেশে প্রথমে এনেছিলাম আমরা। সো ওটা আমি একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছি মার্কেটে। আমরা রিসেন্টলি একটা শরিয়া ফান্ডে পারমিশন পেলাম। আমরা চেষ্টা করছি যে এই শরিয়া ফান্ডে কি নতুন ফিচার অ্যাড করা যায় যেটা মার্কেটে নেই। সো আশা করি আগামী হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা মার্কেটে ফান্ডটা লঞ্চ করব। সো আমরা চেষ্টা করছি নতুন ফিচার এখানে অ্যাড করার জন্য, যাতে ইনভেস্টর একটা ইনোভেটিভ নিউ প্রোডাক্ট পায়। এর পাশাপাশি যেটা বললাম যে আমরা রিট নিয়ে কাজ করছি, ডিস্ট্রেসড ফান্ড নিয়ে কাজ করছি। সো দেখা যাক ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। জাস্ট সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে একটা মিউচুয়াল ফান্ড বাজারে আসা পর্যন্ত, লঞ্চ করা পর্যন্ত কোন প্রক্রিয়া আসলে এই ফান্ডটা নাম দেয়া থেকে শুরু করে কিভাবে লিস্টেড বা নন লিস্টেড যে অপারেশনাল কার্যক্রম শুরু করে? জি, এখানে একটু বললে যে একটা মিউচুয়াল ফান্ড মানে এটা একটা প্রেসক্রাইব প্রসেস আছে, যে একটা কোম্পানি যেরকম মার্কেটে আসে একটা মিউচুয়াল ফান্ডের প্রসেসটা আছে, ইস্যু ম্যানেজমেন্ট আমরা যেটা বলি। সো প্রথমেই যেটা হয় যে একটা নতুন প্রোডাক্ট বা একটা নতুন ফান্ডের নাম দেওয়ার ক্ষেত্রে এএমসি প্রথমে এগিয়ে আসে। সেখানে সে নিজেই একটা ফান্ডের স্পন্সর হতে পারে, অথবা একজন বাইরে থেকে স্পন্সর নিয়ে একটা ফান্ড প্রস্তাবনা এসএসসিতে জমা দেয়। তো প্রস্তাবনা জমা দেওয়ার আগে তাকে ডিসাইড করে নিতে হয় যে এটা কি ক্লোজ এন্ড ফান্ড হবে না ওপেন এন্ড ফান্ড হবে। সো ওইভাবে ফান্ডটা তারা জমা দেয় ট্রাস্ট ডিড পাস করার জন্য এসএসসিতে। দেন এসএসসি মোটামুটি 1 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায় কখনো, একটা ট্রাস্ট ডিডের পারমিশন দেয়। ট্রাস্ট ডিড পারমিশন হওয়ার পরে ওটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর একটা এমসি আবার সেই ফান্ডটা এসএসসিতে জমা দেয় তাদের থেকে পারমিশন নেওয়ার জন্য যে তারা ফান্ডটা লঞ্চ করবে ফাইনালি। দেন এরপরে আবার তারা প্রসপেক্টাস জমা দেয় এসএসসিতে, এসএসসি প্রসপেক্টাস পাস করে এরপরে পরের যে স্টেপটা সেটা হচ্ছে তারা মার্কেটে সাবস্ক্রিপশনের জন্য জেনারেল পিপলদেরকে ইনভাইট করে। দেন ওখানে একটা 45 ডেজ পিরিয়ড থাকে, বা তার আগে যদি সাবস্ক্রিপশন ক্লোজ হয়ে যায় তারা পরবর্তীতে আবার এসএসসিতে যায় যে আমার যে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট ইনিশিয়াল সেটা আমরা পূরণ করেছি। দেন তারা ফান্ড অপারেশনের জন্য অ্যাপ্লাই করে এসএসসির কাছে, এসএসসি বা ট্রাস্টির কাছে অ্যাপ্লাই করলে এটা ট্রাস্টি দিয়ে দেয়। দেন অ্যাকচুয়ালি ফান্ডটা অপারেশন দেয়। মোটামুটি এখানে 4 থেকে 6 মাসের একটা পিরিয়ড লাগে। এটা ডিপেন্ড করে ট্রাস্টি, এসএসসি এবং এএমসির সমন্বিত কার্যক্রম বা তারা কত দ্রুত কাজটা করতে পারলো সেটার উপর। খুব সুন্দর করে আমাদেরকে আসলে মিউচুয়াল ফান্ড কিভাবে বাজারে আসে সেটা বুঝিয়ে দেওয়া এবং এই ফান্ডের বিস্তারিত দর্শকদের সামনে তুলে ধরার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম একটি মিউচুয়াল ফান্ড ম্যানেজার কোম্পানি সন্তানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি আসলে ইনোভেটিভ একটি প্রোডাক্ট দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভালো সাড়া জাগিয়েছেন। আগামীতে আমাদের পুঁজিবাজারের উন্নয়নে আরও ইনোভেটিভ প্রোডাক্ট জাতির সামনে হাজির করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।